টেবিলের জগে পানি ছিল না, হাতের কাছে রাখা ছিল পুদিনার পাতার জুস। নওয়াফের ফেভারিট বিধায় কোনো দিকে না ভেবেই ওটাতে চুমুক বসিয়ে সে দৃশ্যখানা দেখে কলিজায় হাতে চলে আসে চিত্রা। জুসের গ্লাসটা মুখের কাছে নিতেই হালকা ভেষজ জাতীয় কিছু গন্ধ পায় নওয়াব। গন্ধটা মাইন্ড একদম, তাই মাথা ঘামায় না, ভাবে হয়তো পুদিনার পাতায় ফ্রেশ ছিল না। ওদিকে জুসের দিকে অমন ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে চিত্রা অলমোস্ট হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। শাড়ির আঁচল খামচে ধরে বিড়বিড়িয়ে বলে, বাঁচলে মেরে মাওয়ার। ভাগ্য আজ সহায় ছিল চিত্রার। নওয়াব কিছু একটা মনে করে গ্লাস রেখে দেয়। চিত্রা তাড়াহুড়ি করে পানি নিয়ে ছুটে আসে। নওয়াব বিনা বাক্যে সেটা পান করে বলে, জুসটা আসলে কেমন যেন ছিল। নেক্সট টাইম ড্রাইভারকে ফ্রেশ পুদিনা পাতা বেছে আনতে বলবে। নওয়াবের অনুধাবন শক্তি দেখে অবাক হয় চিত্রা। সামান্য ভূষণ গন্ধটা কিভাবে টের পেল এই লোক? চিত্রা আনমনে এসব ভাবলেও মুখে বলল, আচ্ছা। নওয়াব আর কথা বাড়ালো না, দুজনের পাশাপাশি বসে চা পান করলো একটু সময় নিয়ে। এরই মধ্যে নওয়াবের ফোন টুংটাং করে কিছু নোটিফিকেশন আসলো। মেইল ওপেন করতে করতে নওয়াব ধীরে গলায় বলল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি কাজ শেষ করে আসছি। চিত্রা উঠল না, থ মেরে বসেই রইল। অনবরত বুক কাঁপছে তার। নওয়াবের কিভাবে রিয়্যাক্ট করবে ভেবেই মনে ভয়ে মেরে মরে যাচ্ছে। তাকে ওভাবে বসে থাকতে দেখে নওয়াব ভ্রু কুঁচকে শুধালো, কি হলো? বসে আছো যে, ঘুমাবে না? চিত্রার দৃশ্য পাশে মাথা নাড়িয়ে বলল, না না না, ভালো লাগছে না। নওয়াবের কপালের চিন্তা ভাঁজ পড়লো। অনেকক্ষণ পানিতে ভিজেছে, উপরন্ত ধকল গেছে। বেশি অসুস্থ বোধ করছে নাকি চিত্রা? রেখে চিত্রার কপালে হাত ছোঁয়ায় নওয়াব। সন্ধিহারা গলায় বলে, জ্বর নেই, অন্য কোনো সমস্যা হচ্ছে? চিত্রা বোকার মতো তাকিয়ে থাকে শুধু। নওয়াবের মাথায় অন্য ভাবনা উকি দেয়। মায়ের ওই বাহু ঘষে ঘুমিয়ে অভ্যাস তোর। কথাটা ভাবতে স্থির হাসি ফুটে ওঠে তার মুখে। অদ্ভুত শান্তি আছে এই মেয়ের। তার মৃতপ্রায় জীবনটাকে প্রাণবস্তু বানিয়ে দিচ্ছে আস্তে ধীরে। নওয়াব গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, 11টা বাজতে চললো, ঘুমিয়ে পড়তে হবে এখন, নয়তো ফজরের নামাজ মিস যাবে। গেট আপ বলেই হাঁটা দিল নওয়াব। নিরুপায় চিত্রা বাধ্য হয়ে তার পিছু ছুটলো। এতক্ষণে জিরো রিয়াকশন দেখে ভাবলো হয়তো মাইন্ড ড্রোজটা তেমন কোনো ইনফেক্ট ফেলেনি নওয়াবের উপর। ভেবে খুশিতে ঝকমক করে উঠল তার মুখখানা। কিন্তু বেচারি ভুল ভাঙলো কিছুক্ষণ পরে। জুস খাওয়ার ঘন্টাখানেকের মধ্যেই নওয়াবের মধ্যে অদ্ভুত অস্বস্তিতা দেখা গেল। ফর্সা মুখটা লাল হয়ে এসেছে, শ্বাস ফেলেছে এলোমেলো ভাবে। গোছালো পরিপাটি ছেলেটাকে একদম বিধ্বস্ত দেখাচ্ছে। তার মুখপানে চেয়ে অপরাধ বোধের সে গেল চিত্রার মন। ভয়ে পেল কিঞ্চিত, কি করবে ভেবে না পেয়ে চুপসে গেল একদম। ওদিকে নিজের পরিবর্তন দেখে হতভম্ব নওয়াব। এর পূর্বে কখনো এমন হয়নি তার সাথে। আশ্চর্যজনক ব্যাপারটা। অপর পাশে ফিরে দাঁতে দাঁত চেপে নিজেকে ধমকালো নওয়াব। এ কেমন আচরণ? মোটামুটি আরো ঘন্টাখানেক নানানভাবে নিজেকে স্টেবল করার চেষ্টা করলো নওয়াব। কিন্তু ভাগ্য আজ তার বিক্ষেপ। এক পর্যায়ে পুরোপুরি মাতাল হয়ে গেল বেচারা। নিজের ওপর কোনো কন্ট্রোলই রইল না তার। পাশে শুয়ে থাকা চিত্রা টের পাচ্ছিল ব্যাপারটা, কিন্তু ধরা খাওয়ার ভয়ে টু শব্দ করেনি। তাকে অবাক করে দিয়ে নওয়াব তাকে দিয়ে ফিরনে সোনারো চোখে চেয়ে অস্পষ্ট গলায় বলল, কিভাবে সেজেছো? একটু সুন্দর লাগছে না তোমায়? আসো আমি সাজিয়ে দিই। বলে চিত্রা শাড়ির আঁচল টেনে ধরল নওয়াব। গতিবেগে এতটাই তীব্র ছিল যে চিত্রা এসে হুমড়ি খেল নওয়াবের বুকে। এর পূর্বেও ওকে কাছে টেনেছে নওয়াব। গভীর থেকে গভীরতর স্পর্শে মাতোয়ারা করেছে, কিন্তু এমন হিংস্র আচরণ করেনি। কিছুক্ষণ পূর্বে নওয়াবের সাথে এই নওয়াবকে মেটাতে পারল না চিত্রা। নিষেধে শঙ্কিত হয়ে পড়ল। তার শঙ্কার সীমানা ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেল নওয়াবের হিংস্রতা। চিত্রাকে হতাস্ত হওয়ার সুযোগ না দিয়েই ঝাঁপিয়ে পড়ল তার আধরষ্ট ওপর। সেই সাথে চালানো হাতে অবাধ্য বিচরণ। খুব একটা সুবিধা করতে না পেরেই কাপড় সরাতে গিয়ে প্রায় ছিঁড়ে খুঁড়ে ফেললো। সেই সাথে কত বিখ্যাত হলো চিত্রা। নওয়াবের ভাবে দম বন্ধ হয়ে আসে চিত্রার। মেয়েটা গুঁগিয়ে ওঠে। নওয়াবের সরাতে চাইলেও তার হাত দুটো
ব্লাউজের সাহায্যে বেঁধে ফেলল নওয়াব। এরপর তার গলা চেপে ধরে হিসিয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব মি নাও, আই ওয়ান লস মাইসেলফ ইন ইয়োর বিউটিল সোল অ্যান্ড এভরিথিং দ্যাট মার্কস ইয়োর আনফর্টেবল ইন মাই ইয়েস। শুরু লাইনটা জোশ নিয়ে বললেও পরের অংশটুকু ধিমি গলা চিত্রার ঠোঁটের উপর বৃদ্ধা আঙুলি স্নাইড করতে করতে বলল নওয়াব। চিত্রা বুঝলো আজ তার নিস্তার নেই, তাই ও হয়তো শক্তি খাটিয়ে নিজেকে নিঃশেষ করতে গেল না। ক্রমশ বেসামাল হয়ে ওঠা নওয়াবের কাছে আত্মসমর্পণ করলো। এতই বিশেষ লাভ হলো না, সময়ের সাথে মানুষটা আরো হিংস্র হলো। চিত্রার গোঙালি চিৎকারে রূপ নিল রীতিমতো। অসহ্য যন্ত্রণা দাপাতে লাগলো মেয়েটা, কিন্তু নওয়াবে তাতে কি, সে নিজের খায়েশ মেটাতে ব্যস্ত। পরপর 2 ঘন্টা নাটকীয় তাণ্ডব চালালো। চিত্রা তখন পুরোপুরি জ্ঞানহীন, নওয়াবে সে ব্যাপারে অজ্ঞান। এক পর্যায়ে ক্লান্ত শরীরটা টেনে ধপ করে শুয়ে পড়ল চিত্রার পাশে। অতঃপর দুনিয়াটা আধার হয়ে আসলো তার। সময় কতক্ষণ পেরোলো জানা নেই। ঘড়ি টিক টিক শব্দ। চোখ মেলে তাকালো নওয়াব। মাথায় ঝিমঝিম করছে তার। অদ্ভুত এক দুর্বলতা অনুভব হচ্ছে শরীরে। কি হয়েছে জানতে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। পাশেই শয়নচিত্রার সাজ পোশাক দেখে রীতিমতো ধাক্কা খেলো নওয়াব। হুট করে সামনে পড়ে গেল মধ্যরাতের ঘটনা। মাথার হাত দিয়ে থ মেরে বসেই রইল ও। কিছুক্ষণের পূর্বে জ্ঞান ফিরেছিল চিত্রার, নড়াচড়া করার শক্তিটুকুও ছিল না শরীরে, কিন্তু বহু কষ্টে ফ্রেশ হয়ে ব্যথার মেডিসিন নিয়ে তাতেই শুয়েছে। অসুস্থ হয়ে নওয়াবের গিফট বাড়াতে চাই না, সবে একটু চোখে বুঝেছিল চিত্রা। আচমকায় নওয়াব এর বিমূঢ় প্রতিক্রিয়া দেখে ঘাবড়ে যায় বেচারি। চিত্রা কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে ঘাড় ঘুরিয়ে তার প্রাণে তাকালো নওয়াব। চিত্রা ভাঙা গলায় শুধালো, কি হয়েছে? নওয়াব জবাব দিল না, মূর্তির মতো চেয়ে থেকে গম্ভীর গলায় বলল, অপেক্ষা করো, আসছি। বলেই টাওয়ারের হাতে নিয়ে ধীরে পায়ে ওয়াশরুমে ঢুকলো নওয়াব। তার শান্ত স্বর ভয় পাইয়ে দিল চিত্রাকে। মোটামুটি 10 মিনিট পরই বেরিয়ে এলো নওয়াব। ভেজা চুল নিয়েই গা এলিয়ে দিল নরম বিছানায়। তা দেখে চিত্রা বলল, ভেজা চুল নিয়ে ঘুমালে ঠান্ডা লেগে যাবে। মুছে পুরোটা শেষ করতে পারার আগেই নওয়াব শুধালো, ড্রাগস দিলে বুঝি তোমার প্রতি ভালোবাসা জন্মাবে? কি মিশিয়েছিলে জুসে? নিমিষেই কলিজা কেঁপে উঠল চিত্রা। মনে হলো ওর পায়ের তলা থেকে কেউ জমিন সরিয়ে নিয়েছে। অবিশ্বাস্য নয়নে নওয়াবের দিকে তাকায় ও। চোখ দুটো ভয়ে ওঠে, অশ্রুতে সুখানুভূতি পাল্টে গেল শোকে। কোনো জবাব দিতে পারল না চিত্রা। নওয়াবের ভাবান্তর হলো না। পূর্বের ন্যায় শান্ত গলায় বলল, দোষ তোমার নয়। আমি বরাবরই মানুষ চিনতে ভুল করি। যাকে ট্রাস্ট করি সে আদতে বিশ্বাসের যোগ্য হয় না। বেহুদা বলছি না, ইউ নো। এনএসআইতে আবেদন করেছিলাম আমি। স্টেনিয়ারের সময় এক ব্যাচ মেয়ের সাথে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে যায়। উই ওয়ার লাইক, আর জানে, জিগার ফ্রেন্ড। আসলে বেশ ভালো প্রতিবন্ধীও ছিলাম আমরা। সব ট্র্যাক্সের হয় ও কিংবা আমি ওনারা হাতাম, তবে মার্কস ট্রাই হতে যেন আমাদের মাঝে বলে একটু থামলো নওয়াব। চিত্রা ভয়ে কাতরা মুখ প্রাণে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলা শুরু করলো, নওয়াব, এসব নিয়ে বিশেষ মাথা ব্যথা ছিল না কারো। প্রফেশনাল স্টোরের বাইরে বেশ জমকালো বন্ধুত্ব ছিল আমাদের। একই সাথে অনেকেই হিংসা, কারণ ছিল আমাদের বন্ড। ট্রেনিং যখন প্রায় শেষের পথে, তখন মোটামুটি অসুস্থ হয়ে পড়ে রাজন। ফলস্বরূপ সে সময়কার প্রত্যেকটা ট্রাক্সের উনাইনার সাথে থাকি আমি। এই সফলতার সাহায্য হয়নি আমার প্রাণ প্রিয় বন্ধুর। অন্যের প্রচারণা করে আমার হিংসে করতে শুরু করে, ইভেন ক্ষতি করারও চেষ্টা করে। সবকিছুই নোটিশ করা হতো উপর মহল থেকেই। ওর এই নোংরা আচরণ এবং অমনোযোগিতার কারণে বাদ দিয়ে দেওয়া হয় ওকে। ফলস্বরূপ আমাদের বন্ধুত্ব এক ঘৃণিত শত্রুতার পরিণত হয়। আশ্চর্যের ব্যাপার জানো, সবকিছু জেনে শুনেও শুধুমাত্র টাকার লোভে পড়ে তোমার বড় বোন চৈত্রা আমার সদ্য জন্মানো শিশুটাকেও ফেলে ওই কুত্তার হাতে ধরে পালিয়েছে। অথচ বিয়ের রাতে ওই নারী আল্লাহর কালামে কসম খেয়ে বলেছিল সে কেবল আমারই থাকবে। শেষ পর্যন্ত অবশ্য পালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তার। সব
সাথে শপিং নিউজটাও হলো। ওই মা টেররিস্টের আমার বাচ্চাকে পর্যন্ত ছাড়েনি। নাফিমের স্কুল বাসে সেই বোমা ফিট করেছিল। দুটো ভুল মানুষকে বিশ্বাস করার ফলস্বরূপ গোটা জীবনটাই তছনছ হয়ে গেল আমার। আঘাতের জমখানি মনটা কাউকে বিশ্বাস করতে চাইল না। ক্ষতটা দগদগে স্মৃতি হয়ে সারাক্ষণ সাবধান করে আমার, তবুও কিভাবে যেন তোমায় বিশ্বাস করে ফেলেছিলাম। দিন শেষে তুমিও প্রমাণ করে দিলে আই শুডেন্ট ট্রাস্ট পিপল। এতক্ষণ থোয়া মেরে সবকিছু শুনছিল চিত্রা। নভ থেমে যেতেই ফুঁপিয়ে উঠে বেচারা। আহামরি করে বলে, ভুল হয়ে গেছে আমার, প্রয়োজনে শাস্তি দিন, তবু এমন কথা বলবেন না প্লিজ। নওয়াব মলিন হেসে স্টেলিং এর দিকে তাকালো। স্টেলিং এর দিকে তাকায়, কেন যেন জবাব দিতে ইচ্ছে করছে না। চিত্রা থেমে থাকে না, ধীরে সুস্থে উঠে বসে নওয়াবের পা জড়িয়ে ধরে কাতর গলায় বলে, সম্পর্কটাকে সামনের দিকে আগাচ্ছে ছলনার আশ্রয় নিয়েছিলাম আমি। নওয়াব তাকে থামিয়ে বলে ওঠে, অথচ তোমার সরলতা এবং সত্যবাদিতার প্রতি ঝুঁকেছিলাম আমি। তুমি অধিকারের দাবি নিয়ে আড়ালে অমান্য করতাম না আমি, কিন্তু তুমি বেছে নিলে প্রতারণার পথ। আফসোস, হু হু করে কেঁদে ওঠে চিত্রা। কোন কুক্ষণে অন্যের কথা শুনতে গিয়েছিল কে জানে। ও হাউমাউ করে বলে উঠল, একটিবার সুযোগ দিন, কখনো নিরাশ করব না আপনাকে, বিশ্বাস করুন। আমার অন্য কোনো মতলব ছিল না। নওয়াব দারাজ গলায় শুধালো, পাপের রাস্তা হেঁটে কখনো নেকি কুড়ানো যায় না। নিয়ত পরিষ্কার থাকলে ছলনা কি দরকার ছিল? কোনো জবাব দিতে পারল না চিত্রা। ঠোঁটে ঠোঁট চেপে নিচু ভঙ্গিতে বসেই রইল। নায়াব ওর দিকে চেপে শান্ত গলায় বলল, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। একটা সুস্বপ্ন ভেবে তোমায় ভুলে যেতে চাই আমি। অনুগ্রহ করে দ্বিতীয়বার আমার চোখের সামনে এসো না। প্রতারকদের সহ্য করতে পারি না আমি। কথাটুকু বলেই সামান্য থামালো নওয়াব। অতঃপর চিত্রার ফ্যাকাশে মুখপানে চেয়ে কঠোর গলায় বলল, একত্রে থাকার সময়সীমাও শেষ। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব আমি। টিল দেন তোমার চাচার বাসায় আশ্রয় নিতে পারো। অন্য কেউ থাকলে সেখানেও যেতে পারো, তবে সময় মতো কোর্টের উপস্থিত থেকো। এই দম বন্ধকর সম্পর্ক থেকে মুক্তি চাই আমার। নাও ইউ দ্যাট এনি ফাদার ডিল লিভ মাই হোম। নওয়াবের চোখ দুটো ফুটে ওঠায় ঘৃণাটুকু বৃষ্টিটা ধরিয়ে দিল চিত্রার পানে। ও থমের থেকে ভাবলো, কার জন্য কাঁদছে ও, যে তার সামান্য ভুল ক্ষমা করার এখতিয়ার রাখে না তার জন্য? কোনো ভুলের শাস্তি এতটা অমানবিক হয় নাকি ও সুযোগ দিয়েছে বলেই সবাই চওড়া হয়? এতটাই ফেলনা চিত্রা। নিঃশব্দে ভাবে, সবার জন্য সবকিছু করার পরও বোঝাবার হয় তাকে। আর কত নিষ্ঠুর হবে নিয়তি, আর কত পরীক্ষা নেওয়ার পর তার উপর কিঞ্চিত দয়া হবে সৃষ্টিকর্তার। সবটা অজানা, তবে চিত্রার এতটুকু জানে, এই পাথর মানবের মন গলানো সাধ্য নেই তার। তাই সত্যটা বলার প্রয়োজন বোধ করলো না। জানলো না ওর জন্ম দায়নি মা বাধ্য করেছে এসব করতে। জোর করে সাজিয়ে গুছিয়ে ধরিয়ে দিয়েছে জুসের গ্লাস। আর কারো জীবনে বোঝা হওয়ার ইচ্ছে নেই তার, সুতরাং অভিযোগও করলো না বেইমানা। একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়াল বিড়াল চিত্রা, কি কপাল নিয়ে জন্মিয়েছিল আমি। আগমনে কেউ হাসেনি, বিদায়কালেও কেউ না। ব্যাপক হাসি পেল চিত্রার, মৃদুস্বরে হাসলো বটে। কত চমৎকার সব তামকা অর্জন করলো এই ছোট্ট জীবনে। আফসোস করলো না, অভিমান করলো না, অভিযুক্ত বিলাসিতা। ধীরে পায়ে বিছানা ছেড়ে নামলো। শরীরটা ভেঙে আসছে ব্যথায়, পা ফেলতে গিয়ে দম ফুরিয়ে আসছে, তবুও থামলো না চিত্রা। এক পা দুপা করে এগিয়ে গেল। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগেই একবার তাকালো তার প্রিয় মানবের দিকে, অতঃপর চিরতর জন্য বিদায় নিল। না কোনো বার্তা, না কোনো খোঁজ। এক রাতের ব্যবধানে হাওয়ায় মিশিয়ে গেল চিত্রা। আর কখনো ফিরল না কারো জীবনে। বোঝা নামক তকমা পেতে শেষ রাতে বাসা ছেড়ে বেরোনোর পর চিত্রার সাথে কি হয়েছিল কেউ জানে না। শুধু এতটুকুই জানে, দিনরাত এক করে খোঁজ চালানোর পরে তার কোনো সন্ধান মেলেনি। অক্ষরিকভাবে সবাইকে মুক্তি দিয়ে অজানা হারিয়েছে মেয়েটা। বন্ধুরা, আরো ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প উপসংহারে তুমি।